নমস্কার রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে আপনি থাকেন, তাই আশা করি আপনি ভালো আছেন। আমিও চেষ্টা করি সবসময় ভালোর দলে থাকতে আর ভালো কাজ করতে, আলহামদুলিল্লাহ। আমার নাম বরুণ, আমি ভূত এফএমের একজন অনেক বড় ফ্যান। আমার বাড়ি বাগেরহাট এবং পড়াশোনার জন্য খুলনায় থাকি। খুলনায় একটি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি। আমার নিজের লাইফে আমি কখনো প্যারানরমাল জাতীয় কিছু এক্সপিরিয়েন্স করিনি। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি 2 মাস হলো এই ফ্রেন্ডের সাথে একই বাসায় থাকা শুরু করেছি। আমরা একই রুমে থাকি। প্রতি শুক্রবার আমি ভূত এফএম শুনি, বাট ওকে শুনতে বললে ও শুনতে চাইত না, আর ভূত এফএমের কথায় ভীষণ ভয় পেত। সো অত ভয়ের কারণ জিজ্ঞাসা করতে আমাকে ওর লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা বলে। আমি খেয়াল করেছিলাম ও যখন ঘটনাটি বলছিল তখন ও নিজে কেঁপে কেঁপে উঠছিল আর ওর মুখটা ভয়ে ছোট হয়ে যাচ্ছিল। আমার ফ্রেন্ডের অনুমতি নিয়ে আমি ঘটনাটি শেয়ার করছি। ওর নাম বলতে বারণ করেছে, সো ওর নাম আর ঠিকানা উল্লেখ করলাম না। আমাকে যেভাবে ঘটনা বলেছে আমি ঠিক সেভাবেই বলছি। এটা খুব একটা মজার এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা ঘটনা শেয়ার করতে আসেন তাদের এরকম হয়, এবং তারাও ঘটনার মধ্যে এতটা বেশি ঢুকে পড়েন, এতটা বেশি ইনভলভ হয়ে যান যে তারাও এরকম মাঝে মাঝে শিহরিত হন। ঘটনা বলার সময় নিজেরা কেঁপে কেঁপে ওঠেন। এরকম অনেক কিছু ঘটেছে আমাদের স্টুডিওতে, সেগুলো আপনি চাইলে আপনি এসে দেখতে পারেন। যাই হোক, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে 4 বছর আগে। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। যথাসময়ে কলেজে গরমের ছুটি হলো। পড়াশোনা তেমন চাপ ছিল না, তাই ডিসিশন নিলাম দিদির বাড়ি ঘুরতে যাব। আমার দিদির বাড়ি হলো যশোর জেলার কালিয়া থানার একটি গ্রামে। আমার দিদিদের আম কাঁঠালের বিশাল বাগান আছে, 2-3টা মাছের ঘের আছে। আমি মাছ ধরতে খুব ভালোবাসতাম। আমার দিদির বাড়ি যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল ওইগুলো। সো আমি নির্দিষ্ট দিন দিদির বাড়ি পৌঁছালাম, এবং আমার সাথে আমার এক ফ্রেন্ডও ছিল। একা গেলে বোর হতে পারি, তাই ওকে অনেক কষ্টে রাজি করিয়ে নিয়ে গিয়েছিলাম। পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমার বাড়ি হলো গ্রামের শেষ প্রান্তের দিকে। বাড়িটার চারিদিকে অনেক বড় বাগান দিয়ে ঘেরা। বাড়ির পাশ দিয়ে ইটের রাস্তা চলে গেছে। ইটের রাস্তার বাম পাশে হলো দিদিদের বাড়ি, আর ডান পাশে বাড়ির একটু পেছনের দিকে একটা পুকুর। এই বাড়ি থেকে বেশ দূরত্ব রেখে আরো 3-4টা বাড়ি, তারপর বিশাল মাঠের মতো ফাঁকা জমি, যেখানে মেইনলি ধান লাগানো হয়, আর ফাঁকে ফাঁকে মাছের ঘের। মাঠের শেষ প্রান্তে একটি ছোট খাল আছে, আর খালের অপর পাশে একটা গ্রাম শুরু। খাল সংলগ্ন একটা শ্মশান আছে। যেহেতু আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ওই দিন আমার বাড়ি থেকে আমরা আর বের হলাম না। সবার সাথে একটু গল্পগুজব করে রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আমি, আমার ফ্রেন্ড তাপস একই রুমে ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভাঙলো 12টার দিকে তাপসের ডাকে। ও টয়লেটে যাবে, তাই আমাকে দাঁড়াতে বলেছিল বাইরে। তাপস একটু ভীরু প্রকৃতির ছিল, আমি জানতাম, তাই আমি বের হলাম ওর সাথে। বাইরে জ্যোৎস্নার আলোতে ভালোই দেখা যাচ্ছিল। বাথরুমটা ছিল বাড়ির পেছনের দিকে, বাড়ি থেকে 15-20 হাত দূরে। বাড়ির পেছনে একটি সরু রাস্তা দিয়ে বাথরুমে যেতে হয়। তাপস টর্চ নিয়ে বাথরুমে চলে গেল। আমি ইটের রাস্তায় এমন একটি জায়গায় ওয়েট করতে লাগলাম যেখান দিয়ে বাথরুমটা দেখা যায়। 2-3 মিনিট পর দেখি একটি মাঝবয়সী মহিলা একটা বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে আমার দিকে। বাচ্চাটার বয়স খুব বেশি হলো 4-5 হবে। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মহিলা খয়েরি শাড়ির একটা শাড়ি পরা, আর বাচ্চাটা ছিল খালি গায়ে। মহিলার বাচ্চাটা একটু সময়ের মধ্যেই আমার কাছে এসে পড়ল, আর আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আমার সাথে প্যারানরমাল কিছু হচ্ছে বা হতে পারে এসব কিছু আমার মাথায় ছিল না। আমি অস্বাভাবিকভাবে মহিলাটিকে পেছন দিক থেকে ডাক দিয়ে বললাম, আপনি এত রাতে কোথায় আসছেন, কোথায় যাচ্ছেন? মহিলাটা বাচ্চার হাত ধরা ছিল। সে হাত ছেড়ে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ঠিক ওই মুহূর্তে মহিলা কিছু বলার আগে আমি শুনলাম পুকুরে জুপ করে একটা শব্দ হলো। পাশে তাকিয়ে দেখি বাচ্চাটি নেই। মহিলা চিৎকার দিয়ে উঠল। আমার বুঝতে বাকি রইল না, ওই বাচ্চাটা জলে পড়ে গেছে। গরমকাল হলেও পুকুরে বেশ জল ছিল। পুকুর পাড়ে এসে দেখি বাচ্চাটির একটি হাত দেখা যাচ্ছে জলের মধ্যে, আর মাথা তখন আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি বেশি কিছু চিন্তা না করে বাচ্চাটিকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দিলাম। পুকুরে ঝাঁপ দেওয়ার পরপরই বাচ্চাটার হাত অদৃশ্য হয়ে গেল। আমি ডুব দিলাম তাকে খোঁজার জন্য। হঠাৎ অনুভব করলাম কে যেন আমার পা ধরে নিচের দিকে টানছে। আমি এবার ভীষণ ভয় পেয়ে গেলাম। আমার নিঃশ্বাস প্রায়
সাথে আমার মনে আতঙ্ক ভর করল। কিন্তু আমি এখানে কেমন করে আসলাম বুঝতে পারলাম না। আমি কিছুক্ষণ ওইখানে পড়ে থাকার পরে মুখে মনে একটু সাহস এনে হাঁটা শুরু করলাম। ওইখান দিয়ে আমি দিদি বাড়ি যাওয়ার রাস্তা চিনতাম। আমি ধান ক্ষেতের ভেতর দিয়ে চিকন রাস্তা দিয়ে ভয়ে ভয়ে হাঁটছি। হঠাৎ আমার চোখ পড়ল শ্মশানের দিকে। তাকিয়ে দেখি ওই মহিলা তার কোলে বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে আছে শ্মশানের মাঝখানে, আর আমাকে হাতছানি দিয়ে ডাকছে তার দিকে। তখন ওই মুহূর্তে আবার শুনতে পেলাম সেই অলৌকিক হাসি। আমার হঠাৎ কি হলো জানি না, আমি মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে শুরু করলাম ওই হাতছানি লক্ষ্য করে। তারপর মাঝখানে কিছু মনে নেই, হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম ধান ক্ষেতের মাঝে। আমার মাথা আবার কাজ করতে শুরু করলো। তখন আমি দেখলাম আমি শ্মশান থেকে 30-40 হাত দূরে পড়ে আছি, আর ও মহিলাকে দেখতে পাচ্ছি না। তখন আমি ওইখান থেকে উঠে দৌড় শুরু করলাম। একেবারে দৌড়ে ধান ক্ষেত পার হয়ে রাস্তায় উঠে পড়লাম। আমার শেষ শক্তিবিন্দু দিয়ে দৌড়িয়ে দিদি বাড়ির সামনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। দিদি আমার পাশে বসে আমার মাথায় জল ঢালছে, আর বাড়ির সবাই আমাকে ঘিরে দাঁড়ানো। তাপস তখন জিজ্ঞেস করলো, তোর কি হয়েছিল? আমি বাথরুম থেকে বের হয়ে দেখলাম তোর চিৎকার শুনে বের হয়ে দৌড়ে এসে আমি দেখছি তুই রাস্তার উপরে পড়ে আছিস। দিদিও একই প্রশ্ন করল। আমি তখন কিছু বলতে পারলাম না, বলার অবস্থায় ছিলাম না। দিদি বুঝতে পেরে আমাকে ঘুমিয়ে পড়তে বলল। সকালে উঠে দেখি আমার ভীষণ জ্বর আর সম্পূর্ণ শরীরে ভীষণ ব্যথা। তাপস আবার আমাকে জিজ্ঞেস করল, কালকে ঘটনা কি? আমি ওকে সব খুলে বললাম, আর একটু কটূক্তি করেই বললাম, তোর বাথরুমে এত লক্ষণ লাগে? তখন ও যা বলল তাতে আমি আবার শক খেলাম। ও বলল, আমি তো 10-12 মিনিটের মধ্যেই বের হয়ে এসেছিলাম বাথরুম থেকে, এসে দেখি তোর এই অবস্থা। আমি কিছুই বুঝতে পারলাম না কি হলো আমার সাথে। দিদি সব ঘটনা শুনে দাদাবাবুকে বলল, এবং তিনি ওই গ্রামে কালী মন্দিরে ব্রাহ্মণের কাছে আমাকে নিয়ে গেলেন। উনি অনেক ধার্মিক ব্যক্তি ছিলেন। উনি সবকিছু শুনে বললেন, তোমার ওই মহিলাকে পেছন থেকে ডাকাটা ঠিক হয়নি। এরপর উনি মন্দিরে পুজো দিয়ে একটা মাদুলি দিয়ে আসেন, আর আমার জন্য আমাকে বলেছিলেন আমি কিছুদিন যেন একা কোথাও বের না হই। এটাই ছিল ঘটনা। স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না, ভালো লাগলে পড়ে শোনাবেন। যদি আর কখনো কোনো ঘটনা জানতে পারি অবশ্যই লিখে পাঠাবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভূত এফএম দীর্ঘজীবী হোক, সেটাই আশা করি। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সবুজ বলছি। আমি মিরপুর থেকে এসেছি। তো রাসেল, আমি আমার ঘটনাটা শেয়ার করার আগে ছোট্ট করে একটু বলে নিতে চাচ্ছি যে আসলে আমাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো হচ্ছে আমাদের প্যারামেডিক্যাল যে ঘটনাগুলো ঘটছে সেটা অনেকে অনেকভাবে কটূক্তি করে থাকে, বাট সত্যি বলতে যাদের সাথে ঘটে শুধু তারা এটা রিয়েলাইজ করতে পারে এবং এটা অনুভব করে থাকে। যাই হোক, আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটি হচ্ছে এটা আমার কলিগের কাছ থেকে আমি শেয়ার করেছি। এটা উনি আমার সাথে শেয়ার করেছেন, আফরিন আপু। এই ঘটনাটা ওনার সাথে ওনার খালামণির সাথে ঘটেছে। এটা সিঙ্গাপুরের ঘটনা। ওনার খালামণি সিঙ্গাপুরে একটা বাড়ি কিনে, ডুপ্লেক্স বিল্ডিং কিনে, সেখানের ঘটনাটা। তো এটা 2 বছর কি এরকম একটা সময় হবে। এই সময়টাতে এই ডিস্টেন্সে একটা ছিল। তো যাই হোক, ওই যে বাড়িটা উনি ক্রয় করে সেই বাড়িতে ভালোই সময় কাটাচ্ছিল। তো একটা সময় দিন রাতে শুয়েছিল, শেষ রাতের দিকে উনি খালামণি নামাজ পড়তেন। তো মাঝরাতে অথবা শেষ রাতে এই সময়টাতে উনি রিয়েলাইজ করলেন, আমরা যখন ঘুমাই নর্মালি কিন্তু একটু শীত লাগলে আমরা একটা ব্ল্যাঙ্কেট অথবা কাঁথাই টাইপের কিছু একটা গায়ে দিয়ে জড়িয়ে আমরা শুয়ে থাকি। ঠিক উনিও একই রকম ভাবে শুয়েছিলেন। একটা সময় উনি অনুভব করতে লাগলেন যে কে যেন পায়ের দিক থেকে তার কাঁথাটা টানছে। হ্যাঁ, তো প্রথম দিকে ইগনোর করার চেষ্টা করলো। একটা সময় যখন কাঁথাটা টান দিয়ে সরিয়ে ফেললেন তখন উনি সম্পূর্ণভাবে অবচেতন, যখন ঘুমিয়েছিলেন তখন তো ঘুমন্ত অবস্থা, বাট যখন সরে গেল তখন উনি রিয়েলাইজ করলেন যে সামথিং অড কিছু ঘটেছে। যখন তাকালেন, তাকিয়ে যে বিষয়টা দেখলেন সেটা হচ্ছে জানালার দিকে তার চোখ চলে গেল এবং সেখানটাতে দেখতে পারলেন যে লাল চোখ, চোখের যে একটা অবয়ব দেখলেন, সেই অবয়বটা ছিল লাল চোখে এবং টাই পরা একটা ভদ্রলোক, সাদা কাপড় পরা একজন লোক দাঁড়িয়েছিল। জি জি জি, জানালায় ওখানে দাঁড়িয়েছে। দেখে কোনো কথা না বলে জাস্ট ইগনোর করে উনি অপোজিটে শুয়ে পড়লেন আবার।
তো সেম একই রকম ঘটনা উনি কারোর সাথে শেয়ার করলেন না। তো একদিন খালুজানও নামাজ পড়ছিলেন, ভোরে ফজর নামাজ যখন আদায় করলেন, আদায় করছেন, শেষে যখন সালাম ফেরালেন, ঠিক যখন ডান দিকে সালাম ফেরালেন, ঠিক তখন দেখলেন একই রকম ভাবে ওই রকম একটা অবয়ব তার দিকে আছে এবং তার একই রকম টাই পরা ছিল এবং তার দিকে রক্তচোখ করে তাকিয়েছিল একই রকম ভাবে। তো এই জিনিসটা মানে এটা তো আসলে পরে শেয়ার হয়েছে, তখনও খালাম্মাকে বলেনি ঘটনাটা। তো কোনো একটা পর্যায়ে উনি সিঙ্গাপুর থেকে যখন বাংলাদেশে আসলেন, এমন হয় না যে ফ্যামিলি সব মেম্বারগুলো একসাথে হলে নানান ধরনের গল্প হয় স্বাভাবিকভাবে। তো সেই এরকম ভাবে গল্প করতে গিয়ে যখন রাত গভীর হয়ে গেছে, এই ধরনের কথা যখন চলে আসছে, তখন বলছে যে আমাদের যে বাসাটা এরকম তো আমার সাথে ঘটেছে। তখন খালুজানও শেয়ার করলেন যে আমার সাথে তো এরকম একটা কিছু ঘটেছে, উনি এরকম একটা দেখেছেন। তো ওই সময়টাতে ভাইয়া করলেন ওই বাসার অ্যাড্রেস লিখে গুগলে সার্চ দিলেন। গুগলে সার্চ দেওয়ার পরে যে ম্যাপটা আসলো সেটাতে উনি একটু সারপ্রাইজই হয়েছিলেন, কারণ ওনারা যখন বাসাটা ক্রয় করলেন তখন কিন্তু ওনারা জানতেন না যে বাসাটা এরকম একটা অবস্থা। তো সেই সময় উনি দেখলেন যে বিল্ডিং এর উপর একটা সাইনবোর্ড করা ছিল এবং ওই বাড়িটা একটা হন্টেড বাড়ি, এবং সেটা তারা আগে জানতেন না। এবং ওই যে ঘটনাটা বলেছে যে লাল টাই পরা, লাল মানে চোখের বড় এরকম, তো যে ওই বাসার যে মালিক ছিলেন, বেসিক্যালি ওই বাসার মালিক ওই বাসার ছাদে থেকে সুইসাইড করে, লাফ দিয়ে পড়ে মারা যায়। দেন তারপরে থেকেই আর কি ওই যে ঘটনা এবং ওই ভদ্রলোকের যে প্রোফাইল লিখলেন, সেই ক্ষেত্রে দেখা গেল যে ওইটার সাথে মিল আছে। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমি শুধু একটা কথা বলবো যে আপনি যদি হঠাৎ করে আপনার ঘরের মধ্যে এরকম মানে থাকে না যে আমরা যে রেগুলার যে ঘটনাগুলো শুনি, সেখানে সাদা কাপড় পরা মানুষ দেখতে পাই, তারপরে আমরা দেখতে পাই যে কেউ হয়তো মানে অবয়ব ছায়ার মতো অবয়ব দাঁড়ায় আছে, কিন্তু একটা জলজ্যান্ত টাই পরা মানুষ যদি আপনি আপনার ঘরে দেখতে পান হঠাৎ করেই, এবং আপনার ঘুম ভেঙে জেগে উঠে আপনি যদি এরকম কোন একটা ব্যাপার বুঝতে পারেন যে কেউ একজন আপনার সঙ্গে আছে এবং আপনার সঙ্গে এই মুহূর্তে অবস্থান করছে, তাহলে কেমন লাগবে আপনার? আমার মনে হয় বেশ ভয়ঙ্কর লাগার কথা। আচ্ছা, সেকেন্ড ইমেইলটা পড়ছি। প্রথমে আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং দ্বিতীয় আমি ইমেইলটা বাংলিশ ভাবে পাঠানোর জন্য সরি বলছি। আমি থাকি ঢাকার যাত্রাবাড়িতে। ভূত এফএমের এটি আমার পাঠানো প্রথম ঘটনা। আমি আশা করছি যে ভালো লাগবে এবং পড়ে শোনাবেন। প্রথমে আমি আমার বাসাটার ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি। আমাদের বাড়ির একদম মেইন রোডের পাশে, এবং আমি, আমার ভাই, আম্মু, পাপা আর আমার মেছো চাচার ফ্যামিলি 3rd ফ্লোরে আমরা এই বাড়িটায় থাকি। আমাদের সবারই ইন্ডিভিজুয়াল রুম আছে, সো যে যার মতো করে থাকার জন্য নিজ রুমে আমরা থাকি, এবং ইন্ডিভিজুয়াল রুম থাকার কারণে রাতে আমি আমার রুমেই ঘুমাই। এবং আমরা আমাদের এই বাড়িতে আজ 9 বছর ধরে আছি, কিন্তু কখনোই আমি সেরকম কোনো কিছু নিজ চোখে দেখিনি। কিন্তু যাই হোক, আমার ভাইয়া প্রায়ই আমাকে আর আমার আম্মাকে বলতো যে রাতে কিছু একটা সে ফিল করে, লাইক সামথিং ইজ লাইং অর সিটিং বিসাইড হিম। অর ও আরো বলতো যে রাতের বেলায় জানালার ওদিক থেকে মনে হয় যে কেউ ভেতরে আসছে বা বাইরে যাচ্ছে, মানে জানালা দিয়ে কেউ আসা যাওয়া করছে। বাট আমি আর আম্মু এগুলোকে অলওয়েজ হেসে উড়িয়ে দিতাম এবং বলতাম যে দেখো তোমার সাথে আবার মানে বড়টা আছে কিনা, তোমার সাথে আবার বড়টা আছে কিনা। ওর সামটাইমস বলতাম যে ইটস জাস্ট ইউর হ্যালুসিনেশন। এসব কারণেই ভাই অলওয়েজ ওর রুমে রাতের বেলায় ড্রেসিং টেবিলের আয়নাটা ঢেকে রাখতো, আর এটাও আর কেউ মানে সেটা মানে চাইলেও সেটা সরাতে দিত না। ব্যাপারটা আমাদের মানে কখনোই আমরা অতটা বেশি পাত্তা দিতাম না এই পুরো ব্যাপারটাই। তো এইবার সরাসরি ইনসিডেন্টের নাইটে চলে যাচ্ছি। আমি অলওয়েজ মানে যেরকম সেরকম সেদিন রাতেও একাই ছিলাম একটি রুমে, এবং রুমের সব লাইটস অফ ছিল। কেন জানি না ওই দিন রাতে আমার ঘুম আসছিল না। তখন ফেসবুক, কতক্ষণ ইউটিউব, এরকম করতে করতে রাত 1:30 কিংবা 2টার মতো বেঁচে গেল এবং আমার ঘুম চলে আসছে আর আমি ঘুমিয়ে যাই। কিন্তু একটু পর আমার কেন জানি না ঘুমটা ভেঙে গেল, আর এভাবেই হঠাৎ একটা ভয় লাগতে শুরু করলো, লাইক সামথিং ইজ অ্যারাউন্ড মি। কিন্তু কেন ভয় লাগছিল তার কারণটা আমি বুঝতে পারছিলাম না, কারণ আশেপাশে কেউ বা কিছুই ছিল না। তাও দোয়া পড়ে ঘুমানোর ট্রাই করছিলাম এবং আবারও ঘুমিয়েছিলাম। বাট সাডেনলি ঘুমের মধ্যেই মনে হলো যেন আমার রুমের অনেক মানুষজন তারা রয়েছে এবং কোন একটা ফাংশন চলছে, এবং ফাংশন হলো যেরকম হয়। তাই ঘুমটা ভয়ে ভয়ে আবার ভেঙে গেল, এবং ঘুম ভাঙার পর আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আসলে কি হচ্ছে।
এরকম পরপর 2-3 বার হলো। হওয়ার পর আবার কিছু দেখতে না পেয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি। বাট এর পরের বার যখন আবার আমার ঘুম ভাঙে, তখন ঘুমটা কোনো সাউন্ডে ভাঙেনি, বরং ভেঙেছিল একটা ঝাঁকুনির কারণে। ঠিক তখনই আমার খেয়াল হলো যে আমাকে কেউ খুব আলতো করে টাচ করছে, আর তার সাথে সাথে আমার বিছানায় কেউ যেন খুব জোরে জোরে লাফ দিচ্ছিল। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল। বিছানাটা ধক ধক করে কাঁপছিল। ভূমিকম্প হলে যেটা হয় ঠিক সেরকম। এবং তখন খুব বাজে একটা স্মেল আমার নাকে ভেসে আসছিল। মুহূর্তের মধ্যেই আমি দেখলাম যে আমার রুম থেকে তখন গেট খুলে আমার ছোট ফুপুর মতো কেউ একজন বেরিয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ফুপি এত রাতে এদিকে কোথা থেকে আসবে, আর আসলেই বা আমার রুমে কি করে ঢুকবে? বিকজ আমি অলওয়েজ রুমের ভেতর থেকে লক করে ঘুমাই। যাই হোক, মাথায় তখন অনেক প্রশ্ন আর মনে ভীষণ ভয়। তাই কিছু না ভেবে ফুপি ফুপি বলে চিৎকার করলাম, কিন্তু আমার গলা দিয়ে তখন কোনো আওয়াজ বের হচ্ছিল না। ভোকাল কর্ডটা যেন একেবারে পাথর হয়ে গিয়েছিল। ঠিক তখনই দেখলাম যে আমার আম্মু সাদা কালারের একটা ওড়না মাথায় দিয়ে আমার রুমের ভেতর ঢুকলেন, এবং তার সাথে সাথে খুব কড়া একটা আতরের স্মেলও আমার রুমের ভেতরে ঢুকে গেল। তখন আম্মু রুমে ঢুকে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলছিলেন, মা, আজকে রাতটা খুব খারাপ গিয়েছে না? তোমার খুব কষ্ট হয়েছে না? মা, ভয় পেও না, কিচ্ছু হবে না, আমি এসে গেছি। আম্মুর সান্ত্বনায় কেঁদে তখন আমি স্বস্তির নিঃশ্বাস নিয়ে আরাম ফিল করলাম। আমি ঘুমের মধ্যে কাঁদছি। চোখ খুলে দেখলাম, তাই তো, আমি তো শুয়ে আছি আর ঘুমের ভেতর কাঁদছিলাম। তার মানে এতক্ষণ আমি যা ফেস করছিলাম বা ফিল করছিলাম তার সবই কি স্বপ্ন ছিল? আমি তখন দেখলাম যে আমার রুমে আমি একা এবং আম্মু নেই, কেউ নেই, কিন্তু সেই যে আতরের স্মেলটা, ওইটা এখনো। আমি যদি এতক্ষণ ঘুমিয়ে থাকি তাহলে ঘটনাটা কি শুধুই স্বপ্ন ছিল? আর স্বপ্ন হলে আতরের সেই স্মেলটা কোত্থেকে আসলো? মাথা একেবারে গুলিয়ে যাচ্ছিল। ভয়ে অন্য কিছু না ভেবে আল্লাহু আকবার বলে এক দৌড়ে বিছানার থেকে নেমে গেট খুলে আম্মুর রুমের গেটে গিয়ে নক দিলাম। বেশ কয়েকবার নক করার পর ঘুম ঘুম চোখে আম্মু বলল, কিরে, তুই এখানে এত রাতে? কিছু হয়নি তো? আম্মুর কথা শেষ হওয়ার আগেই কাঁপতে কাঁপতে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে বলেছিলাম, মা, ওই রুমে আমি আর ঘুমাবো না। আম্মু বললেন, কি হয়েছে, কিছু দেখেছ? এর ভেতর পাপাও উঠে গেল, আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি কেন ভয় পাচ্ছি। কিন্তু আমি জাস্ট বলেছিলাম, আমি আর ওই রুমে ঘুমাবো না। আমার কন্ডিশন দেখে তখন আম্মু পাপা আমাকে আর কিছু জিজ্ঞেস না করে ওনাদের সাথে ঘুমিয়ে পড়তে বললেন। পরের দিন সকালে আম্মু ফজরের নামাজ পড়ার পর আমার পাশেই বসেছিলেন, আর তখন দেখলাম যে আমার হাতের তালুতে নাকি লাল লাল আঁচড়ের দাগ। সেই দাগ আমি ঘুম থেকে ওঠা মাত্র আমাকেও দেখালো। ঠিক সেদিনই গোসল করার সময় আমি একটি আঁচড়ের দাগ আমার পেটে আর হাঁটুতে দেখতে পেলাম। আর গোসল সেরে আম্মুকে দেখিয়ে রাতের সব ঘটনা খুলে বললাম। বলার পর আম্মু বলল যে তুমি রাতে আর গান শুনে ঘুমিও না, সূরা কালাম পড়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আর তোমার রুমে এখন থেকে সব সময় একটা কোরআন শরীফ রাখবে। কিন্তু এই ঘটনার পর বেশ কিছুদিন আমি আমার রুমে ঘুমাইনি। আর যখন থেকে আবার ঘুমানো স্টার্ট করলাম তখন থেকেই আমি রুমে লাইট জ্বালিয়ে ঘুমাই। ইভেন এখনো আমি লাইট জ্বালিয়ে ঘুমাই। কেউ ভুল করেও রাতে লাইটটা অফ করে দিলে আমার চোখে সেই একই দৃশ্য ভেসে ওঠে। যাকেই আমি এই ইনসিডেন্টটা শেয়ার করেছি সেই বলেছে যে আমার নাকি স্লিপ প্যারালাইসিস হয়েছিল বা হ্যালুসিনেশন হয়েছিল, তাই মাঝে মাঝে আমিও তাই ভেবে নিই। কিন্তু তখন আবার মনে পড়ে যায়, যদি হ্যালুসিনেশনই হবে বা স্লিপ প্যারালাইসিসই হয় তাহলে সেই আতরের স্মেলটা রাতে কোত্থেকে এসেছিল, কিংবা আমার গায়ে আঁচড়ের দাগটাই বা কিভাবে আসলো? এই ঘটনাটা কি আসলেই একটা স্বপ্ন ছিল, নাকি আমার কল্পনা, নাকি সত্যি সত্যি কিছু একটা ঘটে গিয়েছিল সেদিন? কি হয়েছিল আসলে সেই রাতে? আমার প্রশ্নের উত্তর আজও আমি খুঁজে পাইনি বা বুঝতে পারিনি। যদি
যদি আপনাদের কেউ এর উত্তর আমাকে দিতে পারেন তাহলে প্লিজ আমাকে অবশ্যই জানাবেন, প্লিজ। অনেক বড় ঘটনা বলে ফেললাম, আর লেখার ভেতর আগোছালো ভাবে যদি কোনো লাইন লিখে ফেলি তাহলে প্লিজ ফরগিভ মি। অ্যান্ড লাস্টলি, স্টে সাউন্ড অ্যান্ড সেফ। আয়েশা সিদ্দিকা অর্নি লিখেছেন ঘটনাটি। চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এখন, এবং দ্বিতীয় অতিথিকে বলবো যে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় চলে যাব। জামাল উত্তর থেকে আসছি। জি যে আপনারা আমাদের যে ডিয়াবাই নিয়ে ঘটনা, আমাদের ডিয়াবাইতে যে একটা নদী আছে সেটা সবাই হয়তো চেনে, ওটার নাম পুরাটা আমি বলতেছি না। তো আমরা একসময় আমরা অনেকগুলো ফ্রেন্ড ছিলাম, সবাই মিলে আড্ডা দিতাম। তারপর আমরা একদিন ওই ডিয়াবাই নদীতে গিয়েছিলাম গোসল করতে। তো গোসল করতে যাওয়ার সময় আমরা সবাই গেছি, 23 জন। আমরা মনে আছে আমার যে 23 জন গেছিলাম, এটা সম্ভবত 2007-এর ঘটনা। আচ্ছা। তারপর আমরা যখন গোসল করছিলাম তখন আমরা ওইখানে দেখতে পেলাম যে পানিগুলো অনেক বাইরে বাইরে করতেছে। তো বাইরে বাইরে করে আমরা তো করতেছি না, যে আমরা ভাবতেছিলাম যে আমরা যেহেতু 23 জন পোলাপান, আমরা অনেক দাপাদাপি করতেছি, তাই হয়তো পানিটা বাইরে যাচ্ছে। তো 2-1 মিনিট পর আমি করলাম যে আমার পায়ে বলেন যে আমার পায়ে কেউ টান দিচ্ছে। তো আমি পানি নিচে চলে গেছি। তো টান দেওয়ার পর আমি খেয়াল করলাম, দেখলাম যে একটা মহিলা বসা আর 2টা লোক আমার পাও ধরছে। তো মহিলাটা আমি একদম কানে খেয়াল করেছি যে মহিলার সাদা কাপড় পরে একটা চেয়ারে বসে আছে, চেয়ারটা একদম ঝকঝক করছে। তো ওই 2টা লোক যখন আমার পায়ে ধরছে, তো আমি অনেক চেষ্টা করতেছিলাম। তো অনেক চেষ্টার পর আমি ছুটে আমি একদম উপরে চলে আসছি। তারপর আমার একটা ফ্রেন্ড ও নিচে ডুব দিচ্ছে। তো ও ডুব দেওয়ার পর আমার ওই ফ্রেন্ডটাকে আর পাইনি। তো আমরা পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পর আমরা রাত্রেবেলা ওর মামাকে বলেছি ঘটনাটা। রাত্রেবেলা ওর মামা যখন গিয়েছে ওইখানে গিয়ে ওর মামাকে বলা হয়েছে যে ওনারা জাল দিয়ে আগে খুঁজছে। তারপর ওর মামা শুনতেছে যে কেউ বলতেছে যে তোরা খুঁজিস না, যা হওয়ার হয়ে গেছে, সকালেই তোরা ওটা পাবি। তো ওর মামা যখন এইটা শুনলো, তারপর ওর মামা অনেক ভয় পেয়ে যায়, আর ওনারা পরে খোঁজে নাই। তারপর সকালবেলা ওনার লাশটা উপরে উঠে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের আবারও প্রথম অতিথির কাছে চলে যাব তার ঘটনার জন্য, এবং তার কাছে আমরা তার দ্বিতীয় ঘটনাটি শুনব। ধন্যবাদ রাসেল ভাই আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা 2015 সালের ঘটনা। ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া। আমি তখন একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে আমি চাকরি করতাম। তো হঠাৎ এটা জুলাইয়ের দিকে ঘটনাটা। তো আমার হঠাৎ খুব বেশি শরীর খারাপ করে না, বাট ওই সময়টাতে হঠাৎ কেমন অনেক জ্বর হয়েছিল। অনেক জ্বর মিনস অনেক জ্বর। আমি বাসায় জানাইনি, যে আমাকে বললে হয়তো আম্মু টেনশন করবে। দ্যাটস ওয়াই ঢাকার বাইরে থেকে যদি এরকম বলি তাহলে হয়তো অ্যাজ এ গার্জিয়ান তারা তো টেনশন করবে। দ্যাটস ওয়াই তাদেরকে আমি বলিনি। তো যাই হোক, আমি যে রুমটাতে থাকতাম, স্টিল নাও আমি ওই বাসাতেই আছি। আমার রুমমেটরা হয়তো ঘটনাটা শুনছে। তো যাই হোক, তখন আমার পাশের যে বেডমেট ছিল, উনি ছিল পার্থ সারথী নাম। তো আমি দাদাকে বললাম, দাদা আপনি একটু রাতে দেখেন, আমার প্রচুর জ্বর হয়েছে, তো যদি কোনো প্রবলেম হয়, আমি যদি না বুঝতে পারি, আপনি একটু টেক কেয়ার করেন আমাকে। প্রবাবলি তখন রাত 2:30 থেকে 3টা বাজে। আমি রিয়েলাইজ করলাম ঘাট থেকে মাথা পর্যন্ত ভারী হয়ে গেছে। আচ্ছা। আমি আগের একটা এপিসোডে বলেছিলাম যে এরকম আমার পিছনে ভারী হয়ে গিয়েছিল, সেটার মতনই ঘটনাটা। বাট আমার ঘাট থেকে মাথা অবধি ভারী হয়ে গেছে। আমি ঘুমে প্রচুর জ্বর হয়েছে, সে ভাবলাম হয়তো জ্বর হয়েছে, এই কারণেই আমার এরকম শরীরটা ভারী হয়ে গেছে, এইখানে ভারী হয়েছে। কিন্তু যখন রিয়েলাইজ করলাম ইভেন দেখলাম যে টোটাল হচ্ছে 3 জন। আমি যদি নাম উল্লেখ করি, একজনের নাম হচ্ছে ফয়সাল, আর ছোট্ট একটা মেয়ে এসেছিল নাম হুমায়রা। বাট ওদের মুখ আমি দেখতে পাচ্ছিলাম না। বাট ওদের অবয়ব, ও যে আমার পাশে বসে আছে, হুমায়রা আমার ডান হাত ধরে টানাটানি করছিল, এবং 2 জন বসেছিল। তো হোয়াট এভার, ওরা হচ্ছে আমার সাথে সবকিছু শেয়ার করে, যে আমি কি করি না করি সবকিছু ওরা বলে দিচ্ছে। আমি এই জায়গায় কাজ করি, আমি এই কাজ করি, এখানে গিয়েছি, সেখানে গিয়েছি, সবকিছু ওরা আমার সাথে বলছে। তো আমি সবকিছু বললাম হ্যাঁ ঠিক আছে। আমি ওই সময় চিন্তা করার চেষ্টা করলাম যে এটা কি অতিরিক্ত জ্বরের কারণে আমার হচ্ছে কিনা। কিন্তু আমি যখন আবারও দেখলাম যে ওই অবয়বগুলো বোঝা যাচ্ছে যে কেউ, তারা 3 জন আছে, আমি স্পষ্ট বুঝতে পারছি তারা 3 জন আছে, বাট কারো মুখ আমি দেখতে পাচ্ছি না। তো ফয়সাল আমাকে বলছে যে তুমি আমার সাথে চলো, তুমি তো অনেক মিষ্টি, আমি পার্সোনালি মিষ্টি খেতে খুব পছন্দ করি। তো বলছে আমার আম্মু খুব ভালো মিষ্টি রান্না করে, তো আমাদের সাথে চলো, তুমি তোমাকে মিষ্টি খাওয়াবো। পরে আমি বলছি যে ভাইয়া আমি তো যেতে পারবো না, আমার তো শরীর প্রচুর খারাপ, খুব খারাপ, আমি মাথা তুলে দাঁড়াতে পারছি না। বিলিভ ইট অর নট ভাইয়া, ও আমার কপালে বললো যে তুমি দেখো এখন তোমার জ্বর আছে কিনা। তখন আমি আমার কপালে যখন ও হাতটা রাখলো, কপাল থেকে ঠিক আমার নাক পর্যন্ত ও হাতটা জাস্ট বুলিয়ে দিল, এবং বুঝলাম যে আমার ওইখান থেকে পর্যন্ত আমার কিছু একটা এসেছে। এবং সাথে সাথে আমার শ্বাস ফেলে হালকা, প্লাস হচ্ছে আমার জ্বর চলে গেল। আমি জ্বরের কারণে আমি মাথা তুলে কথা বলতে পারছিলাম না, এরকম একটা হয়েছিল।
ও আমার সাথে অনেক ধরনের কথা শেয়ার করতে লাগলো। ইভেন ওরা তিনজনই খুব, এবং হুমায়রা নামে যার কথা বললাম যে ওদের বোন ছিল হুমায়রা, ও বলছে যে চলো ভাই আমাদের সাথে চলো যাই। তো ওরা খুব রিকোয়েস্ট করছিল, এবং একটা সময় বললো যে তুমি ইন্টারমিডিয়েটে সেকেন্ড ইয়ারে আমি একটা গজলকে আমার ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম, ওই গজলটা তুমি বলো এবং সম্পূর্ণটা উর্দুতে বলবা। আমি তখন ওদেরকে বললাম আমি তো উর্দু জানি না, আমি কিভাবে বলবো? বিশ্বাস করেন ভাই, আমি সেটা জানি না ওই মুহূর্তে কি হয়েছিল, আমি উর্দুতে সম্পূর্ণ গজলটা ওকে নিজেই বলে ফেললাম। আমি খুব মানে সারপ্রাইজড হলাম সকালে, আপনি সেটা বুঝতেও পারছেন, আপনার সেন্স ছিল, আমি কথা বলছি তাদের সাথে, হুমায়ুন আমার হাত ধরে টানছে, আমার হাত নড়ছে, আমি সেটা রিয়েলাইজ করেছি। পরে যখন ফাইনালি বললো যে তুমি যদি আমাদেরকে বিশ্বাস করতে না পারো জাস্ট তোমাকে নিয়ে যাবো এবং রেখে যাব। তো ওকে বলেছি যে ভাই আমি আমার আম্মুর পারমিশন ছাড়া কোথাও যাই না, ইভেন যেখানেই যাই আমি আম্মুকে বলে যাই, অতএব আমি আম্মুকে যদি বলে উনি আমাকে পারমিশন দেন দেন আমি যাব। তো ওরা খুব রিকোয়েস্ট করার পরে পরবর্তীতে ওরা আমাকে নিতে পারেনি, ইভেন আমিও পরে বললো যে ওরা যাওয়ার আগে জাস্ট একটা কথা আমাকে বলে গেল যে কথাটা তুমি কারোর সাথে শেয়ার করো না। পরে আমি বলেছি যে আমি আমার মাকে বলবো। তো ওরা বলেছে ঠিক আছে তুমি তোমার শুধু মাকে বলবা। কিন্তু যখন সকাল হয়েছে আমার তো জ্বর নেই স্টিল না, ওই সময়ের পর থেকে আমার আর জ্বর আসেনি, ইভেন তারপরে জ্বর আসেনি। আমি সকালে আমার এক চাচাতো ভাই আছে, উনি হচ্ছে আমার আব্বুর চাচার ছেলে, ওই হিসাবে আমার এক চাচাতো ভাই। তো ওনাকে আমি সাথে সাথে সকালে ফোন দিই যে ভাইয়া এরকম ঘটনা। তখন উনি আনফর্চুনেটলি ফোনটা রেখে গিয়েছিলেন, কিন্তু ফোনটা ভাবি ধরেছিল এবং বলেছিল যে ঠিক আছে আমি তোমার ভাইকে বলে দিচ্ছি। তো ভাইয়া আমাকে ফোন দিলেন, বললো যে রাতে এসে ফোন দিব। তো রাতে টোটাল ঘটনাটা আমি শেয়ার করি ভাইয়ের সাথে, ভাই এরকম ঘটেছে, আমার সাথে এই জিনিসগুলো ঘটেছে। তো পরে ভাইয়া বললো যে যতটুকু আমি যার কথা বলছি উনি এই বিষয়ে বেশ মানে জানাশোনা একজন লোক, আমি এই কারণে ওনার সাথে শেয়ার করেছি ঘটনাটা। তো উনি আমাকে বললেন শুভ যতটুকু ঘটেছে আমার কাছে মনে হয়েছে এরা খারাপ কিছু না, বাট মাইন্ড ইট তুমি কখনোই ওদের সাথে বাইরে যাবে না, যদি যত রিকোয়েস্টই করুক তুমি তো ওদের সাথে বাইরে যাবে না। আর একটা জিনিস আমার নিষেধ আছে ব্যক্তিগতভাবে, যে এমন হয় আমি যে বাসাতে থাকি আসলে আমার অর্ধেকটা মানে আমার থাকার সামনে হচ্ছে সাদ, তো সেই ক্ষেত্রে অফিস থেকে বাইরে থেকে জাস্ট খালি গায়ে বাইরে যাওয়ার একটা অভ্যাস ছিল। আমি অফিস থেকে এসে হয়তো 7:30-7টা বাজে গরমের মধ্যে হয়তো খালি গায়ে গিয়েছি, বা রাতেও ফোনে যখন কথা বলতে যাই, আমার এটা নিষেধ আছে যে খালি গায়ে যেন আমি বাইরে না যাই, এটা আমার নিষেধ আছে। বাট ওরকম ভাবে গেছে। উনি জিজ্ঞেস করেছিলেন তুমি কেন এটা করেছো, এটার কারণে ওরা মানে হুমায়রা এবং ফয়সাল ওরা কিন্তু আমাকে বলেছে যে তুমি রাতে সাদে যাও, সাদে গিয়ে কথা বলো। তো এরকম ঘটার পরে তার মধ্যে ভিতরে আর কিছু ঘটেনি। সেকেন্ড টাইম আফটার 2 or 3 months এগো তারপরে আমার কাছে সেম, ওরা তখন দুইজন এসেছিল, ফয়সাল এবং যেই আরেকজন যে ছেলে ছিল ওর নামটা আমার খেয়াল নেই, এবং সেম ইনসিডেন্ট যে তুমি তো কথা দিয়েছিলে আমাদেরকে যে তুমি তোমার মাকে ছাড়া কাউকে বলবো না, তুমি কেন তোমার চাচাতো ভাইকে কেন তুমি বললে এটা? তো আমি বললাম যে আসলে আমি জিনিসটা বুঝিনি এবং ওনার সাথে আমি এই জিনিসগুলো শেয়ার করি, আমার সাথে কিছু ঘটলো ওনার সাথে শেয়ার করি। তো ওরা খুব ফোর্স করেছিল তখনও যে চলো আমার সাথে এখনই যাই, তোমাকে আবার রেখে যাব। আমি তখনও ডিসএগ্রি হই, আমি যাব না, এবং ইভেন যদি যাই আমার সমস্যা হবে। তো ওরা বলছে যে ফুল সিকিউরিটি আমরা দেবো, তোমার কোনো সমস্যা নেই। ওরা কিন্তু কথাগুলো মানে বলছে যে বাংলা উর্দু কম্বিনেশন এরকম একটা বিষয়। তো আমি যাইনি, এবং ও একটা লাস্ট যাওয়ার সময় বলে ঠিক আছে তুমি হয়তো আমাদেরকে বিশ্বাস করতে পারছো না, দেন নেক্সট টাইম যদি কোনো সমস্যা হয় তুমি যদি আমাদের ডাকো, আমরা এসে তোমার প্রবলেমস বা তোমার কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা সলভ করবো, তুমি আমার উপর বিশ্বাস রেখো। আসলে এই ছিল আমার ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেহেতু অনেক সময় আছে, আরেকটা আমরা ইমেইলে চলে যাই এবং সেই ইমেইলটা এখন পড়ে শোনাচ্ছি আপনাকে, এবং আশা করছি যে এই ইমেইলটাও আপনার ভালো লাগবে। ডিয়ার রাসেল ভাই, জানি ভালো আছেন তাই জিজ্ঞেস করলাম না। আমি পিয়াল, গাজীপুরের শফিকপুরে থাকি। আমি কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে স্টুডিওতে ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে ঘটা। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছে। আমার জ্যাঠাতো ভাইয়ের নাম অলোক সরকার, তিনি থাকেন আমাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। ছেলেবেলা থেকেই আমার সেই ভাইটি প্যারানর্মাল ব্যাপারগুলোতে খুব একটা বিশ্বাস করতেন না, ছিলেন সাহসী স্বভাবের। বলে রাখা ভালো, তার এইরকম কিছুটা বেপরোয়া স্বভাবের জন্য গ্রামের কেউ মারা গেলে মৃতদেহ সৎকারের জন্য প্রথমে তারই ডাক পড়ত, তিনিও কোনো আপত্তি করতেন না। কিন্তু একটা ঘটনা সমস্ত ব্যাপারটাকে উলটপালট করে দিল। 2010 সালের জুন অথবা জুলাই মাস, রাত 9টা, অন্য যে কোনো একটা সাধারণ রাতের মতোই সেদিন রাতে ঘুমোতে যাচ্ছিলেন তিনি। আপনারা হয়তো জানেন গ্রামের 9টা মানেই অনেক রাত। শুয়ে পড়ার পর কিছুটা তন্দ্রা ভাব এসে যায় চোখে, কিন্তু হঠাৎই দরজা কে যেন নক করে।
বেশ জোরে ধাক্কা দিল। তিনি ভাবলেন এত রাতে কে? দরজা খুলে দেখলেন তারই পরিচিত একজন লোক দাঁড়িয়ে আছে। ঠান্ডা গলায় সেই লোকটি বলল যে গ্রামে কেউ একজন মারা গিয়েছেন, আজ রাতেই সেই মৃতদেহ সৎকার করতে হবে। কিছুটা বিরক্ত হয়েই তিনি রওনা দিলেন সেই লোকটার সাথে। ঘটনাস্থলে পৌঁছে দেখলেন লাশটির অবস্থা বিভৎস বললেও কম হবে। চেহারাটা শুধু কোন রকমের চেনা যাচ্ছিল, জানা গেল অ্যাক্সিডেন্টের লাশ। সাধারণত কোনো বাড়িতে কেউ মারা গেলে আত্মীয় স্বজনরা বেশ কান্নাকাটি করেন, তাছাড়া অনেক মানুষ এসে ভিড় করেন, কিন্তু সেখানে তেমনটা দেখা গেল না। প্রথমেই কিছুটা খটকা লাগলেও ব্যাপারটা খুব আমলে নিলেন না তিনি। ভাবলেন অনেক রাত হয়েছে বলে হয়তো। লাশ আগে থেকে স্নান করানো ছিল এবং খাটিয়াতে তোলা ছিল, সুতরাং তিনি ঘটনাস্থলে যাওয়ার একটু পরেই লাশ কাঁধে তোলা হয়। তার সামনের অংশতে তিনি ধরেন। স্থানীয় শ্মশানঘাটটি মরাখালী নামে পরিচিত। সেখানে যেতে হলে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়। সে সময় যে সময়টার কথা বলছি তখন বৃষ্টির সময় ছিল, ক্ষেতগুলো পানিতে ভরা ছিল, কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। সেখান দিয়ে লাশ নিয়ে যাওয়ার দিনের বেলাতেই অনেক কষ্টসাধ্য ব্যাপার, রাতে ব্যাপারটা আরো কঠিন হয়ে পড়ল। চারিদিকে ঘুট অন্ধকার, হারিকেনের আলোয় কিছু দেখা যাচ্ছিল না। লাশ নিয়ে ওনাদের বেশ কষ্টই হচ্ছিল। আপনারা হয়তো জানেন যে হিন্দুদের লাশ বহন করার সময় কিছু রিচুয়াল অনুযায়ী কিছু ধর্মীয় উদ্ধৃতি প্রোনাউন্স করা হয়, এবং কিন্তু বাড়ি থেকে লাশ আনার সময় থেকে শুরু করে তখন পর্যন্ত কেউ এ জাতীয় কোনো কিছু উচ্চারণ করেনি। ব্যাপারটা লক্ষ্য করার পর এবারও আগের মতো উড়িয়ে দিলেন তিনি। লাশ বহনের সময় ধর্মীয় উদ্ধৃতি ছাড়াও এমনিতেই কেউ তেমন একটা কথাবার্তা বলেন না, কিন্তু আশেপাশের লোকগুলো নীরবতা মোটেও তার কাছে স্বাভাবিক লাগছিল না। জড়তা কাটানোর জন্য তিনি অনেক কথা জিজ্ঞেস করতে থাকলেন, কিন্তু আশেপাশের কেউ তেমন একটা রিয়্যাক্ট করলেন না। তাছাড়া সেখানে লোক ছিল মাত্র 4 থেকে 5 জন। উপায় না দেখে তিনি কথা বন্ধ করে হাঁটতে লাগলেন। এত কম লোকের উপস্থিতিটাও তার কাছে কিছুটা অস্বাভাবিকই লাগলো। শ্মশানে যখন পৌঁছালেন তখন রাত আন্দাজ 11টা। শ্মশানে গিয়ে জানা গেল লাশ পোড়ানো হবে না, সমাধি দেওয়া হবে। সমাধির কবর আগে থেকেই খোঁড়া আছে। যথারীতি কবরের সামনে গিয়ে লাশটাকে নামানো হলো। নামানোর সাথে সাথেই ওনার সাথে লোকজনগুলো কোথায় যেন গায়েব হয়ে গেল। আশেপাশে খোঁজা শুরু করলেন তিনি। শ্মশানঘাটটা মোটামুটি বড়ই ছিল, এত কম সময়ে কোনো মানুষের পক্ষে এতটা দূরত্ব অতিক্রম করা অসম্ভব। এবার তিনি বেশ ভয় পেলেন। লাশটা লাশের জায়গাতেই আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ব্যাপারটা কল্পনা করলেও কেমন লাগে। প্রায় মাঝরাতের মতো একটা সময়ে একা একজন লাশের সাথে দাঁড়িয়ে আছেন, তাও শ্মশানে। কিছুক্ষণ আগে তার সাথে যে লোকগুলো ছিল তারা যেন হাওয়ায় মিলিয়ে গেছে, কিন্তু তখন তিনি হয়তো আন্দাজ করে উঠতে পারেননি তার সাথে আর কি কি ঘটনা ঘটতে চলেছে। কিছুটা অসাবধানেই তার চোখ পড়ল লাশের মুখের দিকে। এতে তিনি যা দেখলেন তা হয়তো তিনি তার নিজের জীবনে আর কোনোদিন দেখতে চাইবেন না। তিনি দেখলেন লাশগুলোর চোখগুলোকে যেন কেউ উপড়ে ফেলেছে, আর সেই অবস্থায় লাশটা নিঃশব্দে রক্তহীন করা মুখে একটা হাসি লেগে আছে। তার মনে হলো লাশটা আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছে। এক পর্যায়ে লাশটি সম্পূর্ণ দাঁড়িয়ে গেল। এই দৃশ্য আর সহ্য করতে পারলেন না তিনি। সেখানেই তিনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরদিন সকালে স্থানীয় কিছু জেলে যারা কিনা শ্মশানের আশেপাশে মাছ ধরে তারা তাকে সেন্সলেস অবস্থায় পান এবং বাড়ি পৌঁছে দেন। ঘটনাটি এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু কে জানতো এটা ছিল মাত্র শুরু। এই ঘটনার পর দিনই তার প্রচন্ড জ্বর আসে। তিনি প্রায় ঘুমিয়ে আজব আজব স্বপ্ন দেখতে থাকেন। মাঝরাতে তার ঘুম ভেঙে গেলে তিনি দেখেন সেদিনের সেই লাশটি তার ঘরে পায়চারি করছে। প্রথম শুধু পায়চারি করতে দেখতেন, তারপর আস্তে আস্তে এক পর্যায়ে লাশটা তার বিছানার কাছে এসে দাঁড়াতো। প্রচন্ড ভয়ে চিৎকার করতে চাইতেন, কিন্তু কোনো শব্দ করতে পারতেন না। একদিন রাতে তার ঘুম ভেঙে তিনি দেখলেন লাশটি তার পাশেই শুয়ে আছে এবং বিভৎস ভঙ্গিতে তার দিকে তাকিয়ে হাসছে। এরকম হবার পর থেকে তিনি আর একা একা ঘুমানো ছেড়ে দিলেন। কিন্তু সমস্যা তাতে কমল না। আশ্চর্যের ব্যাপার হলো সেই লাশটিকে শুধু তিনি একাই দেখতে পেতেন, আর কেউ পেত না। এরপর সমস্যা আরো বাড়তে থাকলো। শুধু মাঝরাতে না, তিনি প্রায় বিভিন্ন জায়গায় একা থাকলে লাশটাকে দেখতে পেতেন। লাশটা বিভৎস ভঙ্গিতে হাসতো আর তাকে ডাকতো। এবার তার পরিবার তাকে নিয়ে এক স্থানীয় কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে দেখে বললেন ওর খারাপ একটা শক্তির নজর পড়েছে, আর সেই খারাপ শক্তি বা আত্মাটি অনেক বেশি শক্তিশালী হওয়ায় তিনি সেই আত্মীটিকে